প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র নিয়ে আলোচনা করব। অধ্যায় তৃতীয় মৌলের পর্যায়বৃত্তির ধর্ম এবং রাসায়নিক বন্ধন। দেখো, আমরা গত ক্লাসে পড়েছিলাম পর্যায় সারণী নিয়ে আলোচনা করেছিলাম, এরপর এস ব্লক মৌল নিয়ে আলোচনা করেছিলাম। এস ব্লক মৌলটা কি? যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাকে কি বলে? এস ব্লক মৌল বলে। এস ব্লক মৌল গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলো, এখানে টোটাল 14টি মৌল রয়েছে। 14টি মৌলের মধ্যে প্রথম মৌলটি হচ্ছে হাইড্রোজেন, এটি গ্যাসীয়, এবং হিলিয়াম এটি হচ্ছে নিষ্ক্রিয় শ্রেণীর মৌল। এই দুইটি বাদে 12টি রয়েছে। দেখো, গ্রুপ 1 এবং গ্রুপ 2। গ্রুপ 1 এ রয়েছে ক্ষার ধাতু, গ্রুপ 2 তে রয়েছে মৃৎক্ষার ধাতু। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপর এস ব্লক মৌলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। বৈশিষ্ট্য পরে আমরা কিছু বিক্রিয়া দেখিয়েছিলাম। এরপর আমরা খুঁটিনাটি জিনিসগুলো নিয়েও আলোচনা করেছিলাম। দেখো, এস ব্লক মৌলের মধ্যে সোডিয়াম রয়েছে। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। যখন ইলেকট্রন বিন্যাস করা হয় তখন সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে? এস অরবিটালে প্রবেশ করে। আমরা একটা প্রশ্ন দেখিয়েছিলাম তোমাদেরকে, সোডিয়াম প্লাস আয়ন গঠন করে কিন্তু সোডিয়াম 2 প্লাস আয়ন গঠন করে না কেন? এবং 2 নম্বর প্রশ্নটা পড়িয়েছিলাম তোমাদেরকে, সোডিয়ামকে কেন কেরোসিনের মধ্যে রাখা হয়। এরপরে তোমাদেরকে আমি দেখো, আজকে আমরা পি ব্লক নিয়ে আলোচনা করব। পি ব্লক নিয়ে আলোচনা করব। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে কি বলা হয়? পি ব্লক মৌল বলা হয়। কি বলা হয়েছে? যেসব মৌলের, দেখো পর্যায় সারণীতে কতটি মৌল রয়েছে? 118টি মৌল রয়েছে। ঠিক আছে, এর মধ্যে কিছু মৌল হচ্ছে এস ব্লকের, কিছু মৌল পি ব্লকের, কিছু মৌল ডি ব্লকের, কিছু মৌল হচ্ছে কি এফ ব্লকের। তাহলে দেখো, যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করে? পি অরবিটালে প্রবেশ করে, তাকে পি ব্লক মৌল বলা হয়। দেখো, বহিস্থ স্তর, যেসব মৌলের পরমাণু বহিস্থ স্তরে ইলেকট্রনীয় কাঠামো NS2 Np126, দেখো মানে s অরবিটালটা পূর্ণ করার পর বাকি যে ইলেকট্রনটি থাকবে সেটা কোথায় প্রবেশ করবে? পি অরবিটালে প্রবেশ করবে। পি অরবিটালে ধারণ ক্ষমতা কয়টি? 1 থেকে 6টি, মানে সে 6টির বেশি ইলেকট্রন প্রবেশ করাতে পারবে না। প্রতিটা ব্লকেরই একটা নির্দিষ্ট জায়গা আছে। এস অরবিটালে তুমি 2টার বেশি ইলেকট্রন প্রবেশ করাতে পারবে না, ঠিক পি অরবিটালও 6টির বেশি ইলেকট্রন প্রবেশ করাতে পারবে না। ঠিক ডি অরবিটালও কয়টি? ডি অরবিটালে 10টি, এবং এফ অরবিটালে কতটি ইলেকট্রন প্রবেশ করাতে পারবে? 14টি ইলেকট্রনের বেশি প্রবেশ করাতে পারবে না। এই কারণে দেখো, পি অরবিটালে কতটি ইলেকট্রন প্রবেশ করাতে পারবে? 1 থেকে 6টি ইলেকট্রন প্রবেশ করাতে পারবে। তারপর দেখো অবস্থান, পর্যায় সারণীতে পি ব্লক মৌলের অবস্থানটা আমাদেরকে দেখাতে হবে। দেখো, কোন মৌলগুলো, কোন পর্যায়ের কোন মৌলগুলো, কোন গ্রুপের মৌলগুলো পি ব্লকের অন্তর্ভুক্ত সেটা আমরা দেখাবো। দেখো, পর্যায় সারণী 13 থেকে 18 নাম্বার। দেখো, 13 থেকে 18 গ্রুপে 3A থেকে 7A পর্যন্ত হিলিয়াম ব্যতীত শূন্য গ্রুপের নিষ্ক্রিয় গ্যাসসমূহ। দেখো, আমরা জানি নিষ্ক্রিয় গ্রুপের মৌল কয়টি? 6টি। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। হিলিয়াম হচ্ছে 1s2, মানে কি এস ব্লক মৌলের অন্তর্ভুক্ত, আর বাকি সবগুলো হচ্ছে পি ব্লকের অন্তর্ভুক্ত। হিলিয়াম ব্যতীত শূন্য গ্রুপের নিষ্ক্রিয় গ্যাসসমূহ 6টি গ্রুপে। দেখো, এখানে 13 থেকে 18, এখানে টোটাল 6টি গ্রুপে 36টি মৌল রয়েছে। দেখো, 6টি গ্রুপে 36টি মৌল এ ব্লকে অন্তর্ভুক্ত, মানে পি ব্লকের অন্তর্ভুক্ত মৌল কয়টি? 36টি। দেখো, পি ব্লক মৌলের বৈশিষ্ট্য। পি ব্লক মৌল ধাতু, অধাতু এবং নিষ্ক্রিয় মৌল দ্বারা গঠিত। পি ব্লক মৌল ধাতু, অধাতু এবং কি নিষ্ক্রিয় মৌল দ্বারা গঠিত। এই ব্লকে 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, এই ব্লকে 16 নম্বর গ্রুপে দেখো কি রয়েছে? NS2 Np4 ইলেকট্রনীয় গঠন বিশিষ্ট
8। তাহলে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p4 2p4, তাহলে তার সর্বশেষ ইলেকট্রন কতটি দেখো এখানে কি s2p4 s2p4। ঠিক এখানে দেখো এই ব্লকের 16 গ্রুপের ns2 n3 4 ইলেকট্রনের গঠন বিশিষ্ট ইত্যাদি মৌলগুলোকে সালফোজেন নামে পরিচিত। সালফোজেন হচ্ছে কি আকরিক গঠনকারী, সালফোজেন হচ্ছে কি আকরিক গঠনকারী। এরপর দেখো 3 নম্বর পয়েন্টে দেখো গ্রুপ 17 এর ns2 np5 ইলেকট্রনের গঠন বিশিষ্ট ইত্যাদি মৌলগুলোকে হ্যালোজেন নামে পরিচিত। হ্যালোজেন নামে পরিচিত। হ্যালোজেন অর্থ কি সামুদ্রিক লবণ প্রস্তুতকারী, সামুদ্রিক লবণ প্রস্তুতকারী। দেখো ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 17 1s2 2s2 2p6 3s2 3p5। আমরা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। দেখো এখানে সর্বশেষ ইলেকট্রনটি কি 3s2 এবং 3p5, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 17টি। এখানে দেখো দুইটি, এখানে দুইটি, এখানে 6টি, 10টি। এখানে দেখো ক্লোরিন এখানে 17টি, এখানে দুইটি, এখানে দুইটি, এখানে 6টি, 10টি, এখানে দুইটি, 12টি, এখানে 5টি, টোটাল হচ্ছে কয়টি 17টি। এবং তার সর্বশেষ ইলেকট্রন কতটি রয়েছে দেখো 3s2 3p5 3s2 3p5। তাহলে দেখো গ্রুপ 17 এর ns2 np5 ইলেকট্রনের গঠন বিশিষ্ট ইত্যাদি মৌলগুলোকে হ্যালোজেন নামে পরিচিত। আমরা জানি ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো হচ্ছে কি হ্যালোজেন গ্রুপ, এগুলো হচ্ছে কি হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন অর্থ কি সামুদ্রিক লবণ প্রস্তুতকারী, সামুদ্রিক লবণ প্রস্তুতকারী। ঠিক আছে, এগুলো কি তৈরি করে লবণ প্রস্তুত করে। দেখো 4 নম্বর পয়েন্টে কি পি ব্লক মৌলের বৈশিষ্ট্যের মধ্যে গ্রুপ 18। দেখো গ্রুপ 18 এ ns2 np6 ইলেকট্রনীয় গঠন বিশিষ্ট মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস নামে পরিচিত, নিষ্ক্রিয় গ্যাস নামে পরিচিত। আমি কিছুক্ষণ আগে বলছিলাম হিলিয়াম ব্যতীত, ঠিক আছে, হিলিয়াম ব্যতীত নিয়ন আর্গন ক্রিপ্টন জ্যানন রেডন এগুলো সর্বশেষ সর্বশেষ স্তরে ইলেকট্রনীয় কাঠামো হচ্ছে কি ns2 np6 ns2 np6। দেখো অন্য কোনো মৌলের সাথে নিষ্ক্রিয় গ্রুপের মৌলগুলো সাধারণত কোনো মৌলের সাথে তারা যৌগ গঠন করে না, কারণ কি তারা কোনো ইলেকট্রন দেয়ও না, তারা ইলেকট্রন গ্রহণও করে না। অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয় না বলে এদেরকে অভিজাত গ্যাস বা নোবেল গ্যাস নামে পরিচিত। এগুলো কি দেখো অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয় না বলে এগুলো অভিজাত গ্যাস বা নোবেল গ্যাস নামে পরিচিত। দেখো গ্রুপ 14 এর ধাতব মৌল, গ্রুপ 14 এর ধাতব মৌল ও গ্রাফাইট কার্বন ছাড়া অন্যান্য মৌলগুলো তাপবিদ্যুৎ কুপরিবাহী, তাপবিদ্যুৎ কুপরিবাহী। দেখো এবার আমরা শুরুতেই বলেছিলাম এরা ওই গ্রুপ পি ব্লক মৌলগুলো কোথাও অবস্থান করে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত। তাহলে আমরা গ্রুপ 13 নিয়ে আমরা একটু আলোচনা করব। গ্রুপ 13 এ দেখো গ্রুপ 3a, গ্রুপ 3a তে কতটি মৌল রয়েছে 5টি মৌল। তোমরা যদি একটু দেখো পরিচয় সারণীটা তখন দেখবে যে এখানে রয়েছে 5টি মৌল। এরা হলো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং টাইটেনিয়াম। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টাইটেনিয়াম। দেখো এটা হচ্ছে কি বোরন, এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং টাইটেনিয়াম। ঠিক আছে, গ্রুপে 3a গ্রুপের মৌলগুলোর মধ্যে বোরন এবং অ্যালুমিনিয়াম নিয়ে আমরা একটু বিশদভাবে আলোচনা করব। দেখো অ্যালুমিনিয়ামটা বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, বোরন আমরা একটু দেখি। বোরন হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 5,
1s2 2s2 2p1 সর্বশেষ বহিঃস্থ স্তরে কতটি ইলেকট্রন থাকে দেখো 1s2 2s2 2p1 আমি তোমাদেরকে শুরুতেই তোমাদেরকে বহিঃস্থ স্তরে ইলেকট্রনের কাঠামো সম্পর্কে বলেছিলাম যদি p ব্লক মৌল হতে হয় তখন কি ns2 np 1 to 6 and কি ns2 np 1 to 6 মানে p অরবিটাল ধারণ ক্ষমতা কি 1 থেকে 6টি পর্যন্ত তাহলে এটি কি বোরনটা কি p ব্লক শ্রেণীর অন্তর্ভুক্ত p কারণ তার সর্বশেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করে p ব্লক মৌলে অবস্থান করে এরপর হচ্ছে কি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 13 1s2 2s2 2p6 3s2 3p1 3p1 তাহলে তার সর্বশেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করে p অরবিটালে প্রবেশ করে দেখো ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে এই গ্রুপের মৌলগুলোর বহিঃস্থ শক্তি স্তরে ইলেকট্রনীয় কাঠামো হচ্ছে কি ইলেকট্রনিক কাঠামো হচ্ছে কি ns2 np1 np ইলেকট্রনীয় কাঠামো হচ্ছে দেখো গ্রুপ 13 এর 3s ব্লকের মৌলগুলো হচ্ছে কি ns2 np1 ইলেকট্রনীয় কাঠামো মৌলগুলোর বহিঃস্থ অরবিটালে একটি ইলেকট্রন p অরবিটালে উন্নীত করে তিনটি sp2 হাইব্রিড অরবিটাল গঠন করে এবং সমযোজী বন্ধন সমযোজী যৌগ গঠন করে এদের মধ্যে বোরন ছাড়া সবই ধাতু বোরন ছাড়া সবই কি এগুলো হচ্ছে কি অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম এবং টাইটানিয়াম এগুলো সবগুলো হচ্ছে কি ধাতু দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কারণ অ্যালুমিনিয়াম 3+ আয়নের অ্যালুমিনিয়াম কি করে তিনটি ইলেকট্রন দিয়ে দেয় এই কারণে এটি 3+ আয়ন ঠিক আছে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা কত জানি 13 ঠিক আছে 1s2 2s2 2p6 3s2 3p1 সর্বশেষ স্তরে সে তিনটি ইলেকট্রন ত্যাগ করে ফেলে তখন কি হয় Al3+ 1s2 2s2 2p6 সে তার অষ্টকটা পূর্ণ করে তিনটি ইলেকট্রন ত্যাগ করে সে কি করে দান করে সে তার অষ্টকটা পূর্ণ করে অ্যালুমিনিয়াম তিনটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় দেখো কারণ অ্যালুমিনিয়াম 3+ এর উচ্চ চার্জ ঘনত্ব বিশিষ্ট হওয়ায় পোলার আয়নের কারণে এই আয়নের বাহিরের শেলে ইলেকট্রনের অষ্টক অপূর্ণ থাকে দেখো এখানে তিনটি ইলেকট্রন বেশি থাকায় ঠিক আছে কি অপূর্ণ থাকে অষ্টক অপূর্ণ থাকে এই কারণে সে কি করে তিনটি ইলেকট্রন দিয়ে দেয় দিয়ে তার অষ্টকটা পূর্ণ করে অপূর্ণ থাকে অষ্টক পূরণের জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পরস্পর দুইটি অণু পার্শ্ববর্তী অণু ক্লোরাইড থেকে ইলেকট্রন গ্রহণ করে স্বনিবেশ বন্ধন গঠন করে ফলে ডাইমার গঠিত হয় ফলে কি ডাইমার গঠিত হয় দেখো এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার কি কারণে হয় দেখো অষ্টক অপূর্ণ থাকে অষ্টক পূরণের জন্য এখানে অষ্টক দেখো এখানে তিনটা আছে আরো তিনটা পূরণ করার জন্য সে যদি করে আর তিনটি ইলেকট্রন শেয়ার করে তখন তার কি হবে ইলেকট্রন শেয়ার করলে একটা যৌগ গঠিত হবে ঠিক আছে তখন সেই ক্লোরিনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ঠিক আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পরস্পর দুটি অণু পার্শ্ববর্তী অণু ক্লোরাইড থেকে ইলেকট্রন গ্রহণ করে সন্নিবেশ বন্ধন গঠন করে ফলে ডাইমার গঠিত হয় এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার গঠন
দেখো, তাহলে আমরা আজকে কি করলাম? পি ব্লক মৌল সম্পর্কে জানলাম, বৈশিষ্ট্যের গেটলীয় কাঠামো সম্পর্কে জানলাম, অবস্থান সম্পর্কে জানলাম, তারপর পি ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম। তারপর আমরা ক্রমান্বয়ে পি ব্লক মৌল গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত প্রতিটা গ্রুপের মৌলগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এখান থেকে আমরা ছোট ছোট প্রশ্নগুলো বের করে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমরা ভালোভাবে প্রিপারেশন নেব। আশা করি আমরা যতটুকু পড়েছি গত ক্লাসগুলোতে, দেখো আমি খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, কিন্তু পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী, ঠিক আছে, এস ব্লক মৌল, এস ব্লক মৌলের বৈশিষ্ট্য, এস ব্লক মৌলের মৌলগুলো কার কার সাথে বিক্রিয়া করবে, কোন কোন অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, পানির সাথে বিক্রিয়া করবে, এবং এস ব্লকের কোন মৌলগুলো কি কি আয়ন দিবে বা কি কি আয়ন গঠন করবে, কেন সোডিয়ামকে ক্যালসিয়ামে রাখা হয়। এরপর আমরা আজকে আলোচনা করেছিলাম পি ব্লক মৌলগুলো নিয়ে। পি ব্লক মৌল কোনগুলো, পর্যায় সারণীর কত নাম্বার গ্রুপ থেকে কত নাম্বার গ্রুপের মৌলগুলোকে আমরা পি ব্লক মৌল বলবো এবং কেন বলবো, কারণ তার সর্বশেষ ইলেকট্রনটি পি ব্লকে অবস্থান করে, সর্বশেষ ইলেকট্রনটি পি ব্লকে অবস্থান করে, তাই এগুলো পি ব্লক মৌল, ঠিক আছে। এরপর এর অবস্থা নিয়ে আলোচনা করেছিলাম, এরপর এর বৈশিষ্ট্যের কাঠামো নিয়ে আলোচনা করেছিলাম, এরপর আমরা পি ব্লক মৌলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম, আমরা গ্রুপ 13 নিয়ে আলোচনা করেছিলাম। আগামী ক্লাসে আমরা কি করব, গ্রুপ 14 এবং গ্রুপ যদি পারে গ্রুপ 15 নিয়ে আলোচনা করব। এখান থেকে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো আসে এবং যে প্রশ্নগুলো আমরা খুব সহজে, যখন আমরা দেখো আমরা রসায়ন পড়ি, ঠিক আছে, যদি আমরা পর্যায় সারণী সম্পর্কে আমাদের কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু রসায়ন সম্পূর্ণই বৃথা। আগামী ক্লাসে তোমরা একটু পড়ে নিবা, একটু মানে ধরো সহজে বোঝার জন্য তোমরা গ্রুপ 14, 15, 16 একটু ভালোভাবে পড়ে নিবা, তাহলে আমার ক্লাসটা খুব সহজে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, ভালো থাকবে।